নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। যে খবরে আমরা এই মুহূর্তে চোখ রাখবো, ভাড়া বৃদ্ধিতে না, বেসরকারি বাস নামাতে বাস মালিকরা নারাজ এবং বাড়তি সরকারি বাসে পরিস্থিতি সামলানোর চেষ্টা। বাস ধরতে কলকাতার বিভিন্ন বাস ডিপোতে লম্বা লাইন আজ সকাল থেকে চোখে পড়েছে। সরকারি বাসে সামাল দেওয়া মুশকিল। কলকাতায় লাইন আছে, বাস নেই, অগতির গতি বেসরকারি বাসই। সরকারি বাসে সামাল দেওয়া মুশকিল পরিস্থিতি। এই আজকে ছবিটা ঠিক কিরকম ছিল, কারণ আজ থেকে 50% কর্মীরা তারা অফিস আসতে শুরু করেছেন, রাস্তায় অনেক বেশি মানুষ আজকে বেরিয়েছেন, কিন্তু সত্যি সকাল থেকে কলকাতার ছবিটা কিরকম ছিল একবার একটু তুলে ধরবো প্রথমে আপনাদের সামনে। নিজেদের গন্তব্যে যাওয়ার জন্য সকাল থেকে লম্বা লাইনে দাঁড়িয়ে রয়েছেন যাত্রীরা, কিন্তু দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা সত্ত্বেও কোনো বাসের দেখা পাচ্ছেন না যাত্রীরা, ফলে একটা হয়রানির শিকার হচ্ছেন। যখন জানে যে 20 জন করে বাস উঠবে, 10 মিনিট করে বাসে দেওয়া উচিত, এরকম করে সম্ভব নাকি? 7 ঘন্টা অন্তর গাড়ি, এত লোক এবার আমি কখনো ওখানে পৌঁছাবো বলুন তো? দীর্ঘ প্রায় 7 থেকে 8 কিলোমিটার এভাবেই লাইনে দাঁড়িয়ে রয়েছেন মানুষজন। অনেকক্ষণ পরে একটা বাস এলো, তাও তো তুললো না, বেরিয়ে গেল। গভর্নমেন্টের কিছু বাস দেখছি চলছে, দাঁড়িয়ে তো আছি কিন্তু বাস তো দাঁড়াচ্ছে না। এইভাবে যদি লাইন হয়, বাস ধরার সময় যদি এই লাইন হয়, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, সেই ছবি নিয়ে যথেষ্টই চিন্তায় রয়েছেন যাত্রীরা। গড়িয়া বাস স্ট্যান্ডে সকাল থেকে যাত্রীদের ভিড়। মানুষের মধ্যে কিন্তু এখনো সেই সচেতনতা নেই যে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে দাঁড়াতে হবে যাতে সংক্রমণ না ছড়ায়। আর এই সোশ্যাল ডিস্টেন্সিং এর জন্যই কিন্তু লকডাউনটা ঘোষণা করেছিল সরকার। সোশ্যাল ডিস্টেন্স করা হচ্ছে, তবে এত বড় লাইন হয়ে গেছে, চেপে চেপে চলে আসছে, কিছু করার নেই। কিছু করার নেই তো, উনি তো যেটা বলেন পেছনের লোক না আসলে তো কিছু করার নেই। আর এখানে তো যদি পুলিশ মেনটেন করবে, আমরাও করছি নিজেদের যতটুকু সম্ভব। এখনো লকডাউন চলছে, কিন্তু সোশ্যাল ডিস্টেন্সের বেলায় বাসের লাইনে। শ্যামবাজার 5 মাথার মোড়, বছরের 365 দিনই সদা ব্যস্ত শ্যামবাজার 5 মাথার মোড়ের ছবিটা একেবারে অন্যরকম। বাস 1 ঘন্টার উপর দাঁড়িয়ে আছি, 1:45 থেকে কোনো বাস নেই ঘরে। কতক্ষণ দাঁড়িয়ে আছে? 45 মিনিট কিছু পাননি? না, এখনো পাইনি। মানে আমি ওয়েট করছি, আমার অফিস থেকে পিক আপ করবেন একজন, আদারওয়াইজ নিজে যেতে হলে তো পসিবল হতো না। ক্যাব সার্ভিসও তো নেই দেখছি, এখন বুকিং করছি ওলা উবের, ঘুরেই যাচ্ছে, কোনো সার্ভিস নেই। ভাড়া কেমন হচ্ছে? ভাড়া পাচ্ছেন? ভাড়া নেই, তবে যাকে নিয়ে গেছে সেখান থেকে গায়ক সুমন গিয়েছিলেন গড়িয়াহাটার মোড় মিনি বাস স্ট্যান্ড। মিনি বাসের দেখা নেই সরকারি বাসেরও। ঠিক গড়িয়াহাট ব্রিজের নিচে লম্বা লাইন যাত্রীদের, এবং তারা দীর্ঘ সময় অপেক্ষা করেছেন সরকারি বাসের জন্য। সরকারি বাসের দেখা নেই, এখানে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে ক্লান্ত সবাই। একমাত্র ভরসা বোধহয় হলুদ ট্যাক্সি। ট্যাক্সিতে সেরকম সমস্যা হচ্ছে না, সবাই ট্যাক্সি যাচ্ছে না, এটা হচ্ছে ব্যাপার। আর যে ট্যাক্সি যাচ্ছে প্রচুর রেট। ট্যাক্সি ভরসা না আমাদের, কিন্তু কি করব, আমরা কাজে তো যেতে হবে, আমরা রিটেল লাইনে কাজ করি, কিন্তু কিছু করার নেই না, আমাদের তো যেতে হবে, আমাদের চলবে কি করে বলুন? উত্তর থেকে দক্ষিণ এই একই ছবি দেখতে পাওয়া গেছে আজকে কলকাতায়। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে রয়েছেন, বাস নেই, বাস অমিল প্রয়োজনের তুলনায়। ডানলপ থেকে গড়িয়া, অর্থাৎ উত্তর থেকে দক্ষিণ, ছবিটা একই রকম ভাবে চোখে পড়লো আজকে কলকাতায়, অন্তত সারাদিনে। আমরা আলোচনায় যাব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই বিশিষ্ট অতিথি, পার্থপ্রতিম বিশ্বাস এবং রয়েছেন অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী। দুই অধ্যাপককেই স্বাগত জানাই। পার্থপ্রতিম বাবু, আমি আপনার সঙ্গে গতকালও কথা বলেছিলাম, তখন আপনি যেটা উল্লেখ করেছিলেন আজকে সেটাই বাস্তবে দেখতে পাওয়া গেল, যে সত্যিই যদি বেসরকারি বাস না নামে তাহলে এই পরিমাণ মানুষকে পুরোপুরি সব রকম সাহায্য দিয়ে যা পরিমাণ সরকারি বাস রয়েছে হয়তো সম্ভব না। যার ছবিটা আজকে সকাল থেকে আমরা দেখতে পেলাম, আপনার ঠিক কি মনে হচ্ছে? ব্যাখ্যা চাইবো প্রথমে আপনার কাছ থেকে। ঠিকই, আমি কালও বলেছিলাম এবং আমি আজকেরও রিপিট করছি একটাই কথা, যে এই লকডাউনের বিভিন্ন পর্যায়ে, যে লকডাউন শুরু হয়েছিল প্রস্তুতি ছাড়াই, অপরিকল্পিত ঢঙে, লকডাউন চলছেও প্রস্তুতি ছাড়া, এবং আমার ধারণা লকডাউন শেষ হতে চলেছে সেটাও প্রস্তুতি ছাড়া, এবং এর সবচেয়ে বড় মাসুল দিতে হচ্ছে সাধারণ মানুষকে, এবং যেখানে অ্যাফেক্টেড হচ্ছে ট্রান্সপোর্টের মতো একটা জায়গা। আমি এই কারণের জন্য বলছি যে ট্রান্সপোর্টের ক্ষেত্রেও, গণপরিবহনের ক্ষেত্রেও যথেষ্ট প্রস্তুতি সরকারের তরফ থেকে ছিল না। হলে অন্ততপক্ষে এরকম 2-3 বার করে পোল ভল্ট খেতে হয় না। একবার যে বেসরকারি বাস মালিকদের বলা হচ্ছে যে তারাই তাদের ভাড়া ঠিক করুন,
আমি আবারও বলছি যে এটা হচ্ছে যে মিষ্টি প্রস্তুতকারী সংস্থা নয় যে তারা তৈরি করবে মিষ্টি এবং তাদের দাম ঠিক করবে, কিনতে হলে কিনুক, না হলে কিনবে না। কিন্তু এটা গণপরিবহনের মতো জায়গায় সেখানে দাঁড়িয়ে সরকারের একটা বড় ভূমিকা রয়েছে এবং সরকারের সেই ভূমিকা পালন করতে হবে। একটা দিক যেমন সাধুবাদযোগ্য যে সরকার বলেছেন যে না, এই বাড়তি ভাড়া যেটা সাজেস্ট করেছিলেন বেসরকারি মালিকরা বাসের, সেটা তারা অ্যাকসেপ্ট করছেন না। দেন হোয়াট এলস? তাহলে যদি না করেন তাহলে আমাদের এই বেসরকারি পরিবহন চালানোর একটা ব্যবস্থা করতে হবে। কারণ আমাদের কলকাতা শহরে সরকারি বাস যা আছে এবং বেসরকারি বাস তার যা রেশিও, সেটা যদি দেখেন প্রায় 10 এবং 90। সরকার হচ্ছে যে সরকারি ব্যবস্থায় 10% চলে, বাকি 90% বেসরকারি ক্ষেত্রে। তাহলে এক্ষেত্রে আজকের লকডাউন খোলার পর আপনি যে তথ্য দিচ্ছিলেন, আমি যদি ধরেও নিই যে রাস্তায় 1/3 মানুষ কেবল বেরিয়েছেন, 1/3, 33%, স্টিল আপনি বলুন যে 1/3, 33% মানে যাত্রী চাহিদা কি করে 10% যানবাহন দিয়ে মিটবে, যেটা হচ্ছে শহরে কলকাতায় কেবলমাত্র সরকারি ক্ষেত্রে আছে। এইখানে একটা বড় ফ্যালাসি বারবার তৈরি হচ্ছে এবং এইটা প্রথম বোঝা দরকার। এর সাথে আরো বড় একটা ফ্যাক্টর যে এখনো মেট্রো চালু হয়নি, লোকাল ট্রেন চালু হয়নি। ফলে যারা বলছেন, আমি এখানে একটু একবার দেখে নিতে চাইবো, আপনারাও বুঝতে পারবেন যে কলকাতাতে সরকারি বাসের আদতে সংখ্যাটা কতটা, তাহলে হয়তো একটু পরিষ্কার হবে চিত্রটা। একটু দেখে নি। 200 বেসরকারি বাস রয়েছে 7000, মিনি বাস রয়েছে 1800, অর্থাৎ সরকারি বাস চলছে 1200, বেসরকারি বাস 7000, মিনি বাস 1800। এই হচ্ছে মোট কলকাতার পরিসংখ্যান, মানে কলকাতায় বাসের সংখ্যা এই বাসই চলার কথা সাধারণ সময়, অর্থাৎ সরকারি বাস চলার কথা 1200। পার্থপ্রতিম বাবু, এটা হচ্ছে পরিসংখ্যান, বুঝতে পারলেন? ঠিক যদি পুরোপুরি এই সংখ্যা বাসও রাস্তায় চলে তাহলে কি সামনে দেওয়া না সম্ভব নয়। তো যে আপনি তথ্যটা দিলেন যে 1200 আর তার সাথে হচ্ছে 8800, মানে আমি আবার বললাম যেটা আমি বলেছিলাম যে 10 থেকে 12% হচ্ছে সরকারি ক্ষেত্রে সরকারি বাস, তারা যাত্রী চাহিদা মেটায়, আর বাকি প্রায় 90% হচ্ছে বেসরকারি ক্ষেত্র। তাহলে 10% যান দিয়ে কি করে 90% চাহিদা পূরণ হবে? অথবা ধরলাম রাস্তায় লোক একটু কমই আছে এখন, কিন্তু 10% যান দিয়ে কি করে 50%, কি করে 30% চাহিদা মিট আপ করা সম্ভব? সেটা কখনোই সম্ভব নয়। এবং বিশেষত মর্নিং পিক, যে সময়টা মানুষ অফিসে যাচ্ছেন, সেই সময়টাই কিন্তু হচ্ছে সবচেয়ে বেশি যান চাহিদা তৈরি হয়। তখন যদি আপনি বলেন প্রত্যেককে যে 8 ঘন্টা করে আপনারা দাঁড়ান, তাহলে আমার ধারণা আগামী কাল পরশু থেকে এই যে কিউ লেন্থ যেটাকে বলছেন, সেই কিউ লেন্থ হচ্ছে উত্তরোত্তর বাড়বে এবং ওটা একটা এনার্কির পয়েন্ট হবে এবং ওটা একটা অশান্তির জায়গা হবে, যেখানে দাঁড়িয়ে বাস চালক, বাস ড্রাইভার বনাম এই সাধারণ যাত্রী, এদের একটা অশান্তি তৈরি হবে। ঠিকই। আমি একটু বিশ্বনাথ দা আপনার কাছে আসি, যেমনটা পার্থপ্রতিম বাবু বলছিলেন, সেই কথার রেশ ধরেই আসি। তাহলে এখন আমরা আজকে সকাল থেকে যারা দেখতে পেলাম, বেশিরভাগ মানুষই মিনিমাম 45 মিনিট থেকে 1 ঘন্টা 1.5 ঘন্টা অপেক্ষা করছেন। 20 জনের বেশি ওঠা যাবে না বাসে, তাই সোশ্যাল ডিস্টেন্সিং বালাই নেই, কারণ স্বাভাবিকভাবেই লোকের অধৈর্য হচ্ছে, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছেন। ঠিক কি মনে হয় আপনার, এই পরিস্থিতিতে গণপরিবহন কিভাবে চলতে পারে? দেখো, একটা তো সরকারকে প্রথমে স্বীকার করে নিতে হবে যে তার মানে সরকারি বাসের সংখ্যা খুবই কম জনসংখ্যার তুলনায়। এই মুহূর্তে 50% ওয়ার্কিং ফোর্স, মানে কলকাতার আশপাশ থেকে প্রায় 10 লক্ষর কাছাকাছি লোকের মুভমেন্ট হবে। এর মধ্যে যদি ধরে নিই 2 লক্ষর মতন মুভমেন্ট ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে হবে, তারপরেও 8 লক্ষ লোকের মুভমেন্ট কিন্তু হবে এই ট্রান্সপোর্টের মাধ্যমে। এই ট্রান্সপোর্টের ক্ষেত্রে কলকাতা সমেত পশ্চিমবাংলার ছবিটা কিন্তু ভীষণভাবে আমি বলবো দুর্বল। কেন দুর্বল? যেখানে তামিলনাড়ুতে 41,000-এর উপরে সরকারি বাস আছে, সেখানে পশ্চিমবাংলায় বাসের সংখ্যা 2803টি। যেখানে কর্ণাটকের মতন রাজ্যে 24,000-এর উপরে সরকারি বাস মানে চলে, সেখানে আমার 2803। আগে বিশ্বনাথ, আমি একটু বিরত করছি, আপনি যেটা বলছেন সেটাই একবার একটু গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরি দর্শকদের সামনে, তাহলে তাদের বুঝতে সুবিধা হবে সত্যি ঠিক কি জায়গায় রয়েছে আমাদের এই ওয়েস্ট বেঙ্গল। তাহলে স্পষ্ট হবে রাজ্যভিত্তিক সরকারি বাসের সংখ্যা তামিলনাড়ুতে জনসংখ্যা মোটে হচ্ছে 7.21 কোটি, তার পরিপ্রেক্ষিতে সরকারি বাস রয়েছে 41,678। কর্ণাটক মোট জনসংখ্যা 6.11 কোটি, তার পরিপ্রেক্ষিতে সরকারি বাসের সংখ্যা 24,138। এরপর মহারাষ্ট্র, সেখানে জনসংখ্যা 11.23 কোটি, সরকারি বাস 18,449। তারপরে হচ্ছে উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশের জনসংখ্যা দেখা যাচ্ছে 19.98 কোটি, সরকারি বাসের সংখ্যা 12,429। অন্ধ্রপ্রদেশ, সেখানে জনসংখ্যা 4.97 কোটি, সরকারি বাসের সংখ্যা 11,000। তেলেঙ্গানা,
3.52 কোটি জনসংখ্যা, সরকারি বাস 10,479। গুজরাটে দেখা যাচ্ছে 6.04 কোটি হচ্ছে জনসংখ্যা, তার পরিপ্রেক্ষিতে সরকারি বাসের সংখ্যা 7,447। কেরল, সেখানে জনসংখ্যা 3.34 কোটি, সরকারি বাস 6,741। এরপর দিল্লি হচ্ছে 1.63 কোটি, সরকারি বাসের সংখ্যা হচ্ছে 6,200। আর সব শেষে দেখা যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ, জনসংখ্যা 9.313 কোটি, আর সরকারি বাসের সংখ্যা তার পরিপ্রেক্ষিতে সেই অনুপাতে 2,803। বিশ্বনাথ বাবু, যে পরিসংখ্যানটা আমরা দেখলাম 10টা রাজ্যের সব থেকে বেশি জনসংখ্যার পরিপ্রেক্ষিতে সব থেকে কম সরকারি বাস, ঠিক মানে আমি সেখানেই বলছি সরকার এই যে মাঝে মাঝে আজকে তোমাদেরকে বলেছে না যে আগামীকাল কিছুটা বাস বাড়িয়ে দিব, মানে মানে পৃথিবীতে দাঁড়িয়ে তুমি যদি চাঁদে হাত দিতে চাও এটা যেমন অসম্ভব ব্যাপার, বামনের চাঁদে হাত দেওয়ার যেমন অসম্ভব ব্যাপার, ঠিক তেমনি ভাবে সরকারের যে বাস সংখ্যা আর যে পরিমাণে জনগণের মুভমেন্ট হবে সেটা কোনোদিনই সামান্যতম পৌঁছানো সম্ভব নয়। অর্থাৎ সরকারি বাসকে পুরোটা যদি তুমি ইউটিলাইজ করো তাও তুমি 10% মানুষকে টাচ করতে পারবে না। অর্থাৎ এটা কিন্তু সরকারকে ভাবতে হবে যে এটা কিন্তু কোনো অন্য কোনো রাজনৈতিক দল বন্ধ ডাকেনি যে আমি বলে দিলাম কিছু বাস আমি প্রচুর বাস নামিয়ে দিব, পরে নামালাম না নামালাম কেউ দেখবে না। এখানে বাস যদি আপনি ঠিকমতো না নামাতে পারেন তাহলে যে লম্বা লাইন সকাল থেকে তোমরা দেখালে সোশ্যাল ডিস্টেন্সিং মেইনটেনেন্সের সমস্যা হবে, মানে করোনা মোকাবিলা আরো কঠিন হয়ে পড়বে। ফলে সরকারকে বুঝতে হবে এটা কিন্তু কোনো রাজনৈতিক দল বন্ধ ডাকেনি যে আমি বলে দিলাম যে সরকারি বাস পর্যাপ্ত পরিমাণে আছে। এখানে আপনার জনবিন্যাসের সাথে সরকারি বাসের প্রতুলতা পরিষ্কার, দিনের আলোর মতো পরিষ্কার। এই অবস্থায় আপনাকে প্রাইভেট বাসকে নামাতেই হবে। এবার নামাবেন কি করে সেটা হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমার কাছে 3টে প্রপোজাল আছে। আমি প্রথম বলতে চাই যে আপনি সমস্ত পরিবহন কর্মীদেরকে ইন্স্যুরেন্স কভারেজকে অ্যাসিওর করুন, ইন্স্যুরেন্সে আনুন, কারণ তারাও কোভিড অপারেশনের সাথেই যুক্ত। কারণ আননন অনেক যাত্রীকে নেবে, তাদের সংক্রমণ হওয়ার সম্ভাবনা প্রবল। পাশাপাশি এই মানুষগুলো বিভিন্ন সরকারি মানে যারা সরাসরি বাস কন্ট্রাক্টর, বাস ড্রাইভার, তারা যাতে সরকারি ব্যবস্থায় কিছুটা ক্যাশ ট্রান্সফার পায় সেটা স্নেহের পরশও হতে পারে, সেটা তার মধ্যে আনা উচিত। একই সাথে আমি বলবো সরকারকে খুব সিরিয়াসলি ভাবা উচিত যে সমস্ত যাত্রীকে আপনি এক ক্যাটাগরি ভাববেন কিনা। যাদের কাছে সামর্থ্য আছে তাদের এই কোভিড সিচুয়েশনে তাদেরও নাগরিক হিসেবে দায়িত্ব আছে অতিরিক্ত ভাড়া দেওয়ার। আবার একই সাথে যে মানুষগুলো আর্থিকভাবে দুর্বল মানুষ তারা যাতে এক্সিস্টিং ভাড়ায় যেতে পারে সেটাও অ্যাসিওর করতে হবে। এখন আপনি প্রশ্ন ইমিডিয়েটলি তুলবেন এই যাত্রীদের বিভাজনটা কি করে সম্ভব। পরিষ্কার যারা বিপিএল তালিকাভুক্ত তাদের কার্ড আছে, যার জন্য হাসপাতালে গেলে তারা বিনা পয়সায় পরিষেবাটা যে পায় কার্ডটাকে নিয়ে যেতে হয়। যদি তাতেও যদি মনে হয় যে না কিছু লোক এক্সক্লুড হলো, তাহলে স্থানীয় প্রশাসনের মাধ্যমে সেই গরিব মানুষগুলোকে স্লিপ দেওয়া যেতে পারে যারা বাসে উঠে এক্সিস্টিং ভাড়াতে চলতে পারবে। কিন্তু আমার আপনার মতন অধ্যাপক, সরকারি কর্মচারী বা বড় কর্মচারীরা বা বিভিন্ন প্রাইভেট কর্মচারীরা যাদের বেতন কমেনি তাদেরকে কিন্তু এই সময় জাতির স্বার্থে অতিরিক্ত ভাড়া দিতে হবে। এটা আমি বলছি বামপন্থীদের ভাবনা বা সকল বামপন্থীদের ভাবনা থেকে দূরে সরতে হবে। একদমই বুঝতে পারলাম। এবার আপনি যে প্রপোজালগুলো দিলেন এই প্রপোজাল নিয়ে একটু পার্থপ্রতিম বাবু আপনার কাছে আসি, এক এক করে আসি। বিশ্বনাথ বাবু প্রথম যে প্রপোজালটা দিলেন যে তার মনে হয় ভাবে সমাধান সম্ভব, ইন্স্যুরেন্সের কথা বলেছেন, কতটা যুক্তিযুক্ত আপনার মনে হয়? না, এটা ঠিক কথাই যে যারা বাস কর্মী, বাসের ড্রাইভার এবং কন্ডাক্টর, তারা যেহেতু এই গণপরিবহন চালাবেন সেখানে দাঁড়িয়ে যে কারণে পুলিশ কর্মী, স্বাস্থ্যকর্মীদের হচ্ছে আমরা কভার করছি, ঠিক একই না হলেও তার ধারে কাছের একটা কারণ এখানে কিন্তু তৈরি হচ্ছে। ফলে সেখানে কিন্তু এই ধরনের কোভিড সিচুয়েশনের যে ইন্স্যুরেন্স সেটা পরিবহন কর্মীদের পাওয়া উচিত, এটা ঠিক। কিন্তু যেটা আমার নিজের মনে হয়েছে আর একটা জিনিস পাওয়া উচিত যে বাস ড্রাইভার এবং বাসের কন্ডাক্টার্স এরা যেহেতু প্রান্তিক আয়ের মানুষ, ফলে আমাদের রাজ্য জুড়ে প্রান্তিক আয়ের মানুষ সরকারের যে সুবিধা পায় তাতে রেশন থেকে শুরু করে অন্যান্য, সেটা নিশ্চয়ই এক্সটেন্ডেড হওয়া উচিত এদের ক্ষেত্রে। কিন্তু যেটা অনেক জরুরি
বিষয় হচ্ছে যে এই বাসের ক্ষেত্রে বিশেষত এই পরিস্থিতিটা যদি আগামী 6 মাস 7 মাস আমি অ্যান্টিসিপেট করি, যেখানে দাঁড়িয়ে জ্বালানিতে একটা বড় ভর্তুকি দেওয়া সম্ভব, সেটা হচ্ছে কেন্দ্রের সরকারের হচ্ছে মূল দায়িত্ব, রাজ্য সরকারের হচ্ছে সেকেন্ডারি দায়িত্ব। কেননা শেষ রাজ্য সরকার অল্প হলেও নেয়, কেন্দ্রের সরকার বিরাট অ্যামাউন্ট নেয়। এই কারণের জন্য বলছি যে রেভিনিউ আর্ন করা, অন্য সময় স্বাভাবিক সময় ট্রান্সপোর্ট সেক্টর থেকে রেভিনিউ আর্ন করা পেট্রোল ডিজেলের বিক্রি থেকে, সেটা একটা বড় আয়ের উপায় আমরা জানি আমাদের দেশে কেন্দ্র বা রাজ্য দুটো সরকারের কাছে। কিন্তু এই মুহূর্তে কোভিড পরবর্তী সিচুয়েশন, যেখানে তেলের দাম জলের চেয়েও কমে গেছে, এক বোতল জলের দামের চেয়ে তো এক বোতল তেলের দাম কম এখন আন্তর্জাতিক বাজারে, সেখানে ফুয়েল সাবসিডি এই ট্রান্সপোর্টের ক্ষেত্রে, আমার কথা হচ্ছে মাস ট্রান্সপোর্টের ক্ষেত্রে বাস, মিনি বাস এবং অটো, এটা আমি প্রাইভেট গাড়ি চালাবো তার জন্য আমি কোনো সাবসিডি ক্লেম করতে পারি না, আমি বাজারের দাম দিয়ে যাব। কিন্তু গণপরিবহনের ক্ষেত্রে ব্যবহৃত জ্বালানিতে এক্ষেত্রে কেন্দ্র এবং রাজ্য সরকার এদের দুপক্ষকেই একসাথে বসে কতটা ভর্তুকি দেওয়া যায় এই ভাবনা কিন্তু ভাবতে হবে। এবং এটা কেবলমাত্র পশ্চিমবঙ্গের জন্য নয়, আমি বলছি এটা গুজরাটের জন্য, এটা মহারাষ্ট্রের জন্য। যদিও গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটকের থেকে অবস্থাটা আমাদের আরেকটু খারাপ অন্য কারণে। আপনি যে তথ্যটা দিচ্ছিলেন, আমি সেই তথ্যটাকে যদি আমি একটু ট্রান্সফার করি এরকম, যে ধরুন পশ্চিমবঙ্গে 9 কোটি মানুষ আছেন, বাস দেখিয়েছেন 2803, তাহলে দাঁড়ায় যেটা যে একটা বাস পিছু যাত্রীর সংখ্যা কত, রাফলি হিসাব করলে দেখবেন যে 32,000 বা 32,500 হচ্ছে একটা বাস যদি থাকে, তাহলে তার পেছনে যাত্রী হচ্ছে 32,000। ঠিক একই আমাদের মাপের একটা রাজ্য যেখানে একই সংখ্যায় এমপি সিট প্রায়, ওয়েস্ট বেঙ্গলের মতো মহারাষ্ট্রে বাসের সংখ্যাটা যদি দেখেন, আমাদের যেখানে 32,000 যাত্রী পিছু একটা বাস, মহারাষ্ট্রে 6,000 যাত্রী পিছু একটা বাস। আমি বলবো এখানেই কিন্তু বোঝা দরকার যে আমাদের রাজ্যের ক্রাইসিসটা আরেকটু ভিন্নতর এবং এখানে আমরা অনেক বেশি নির্ভরশীল প্রাইভেট ট্রান্সপোর্টের উপর দাঁড়িয়ে। ফলে সেখানে যেমন প্রাইভেট ট্রান্সপোর্টার যারা, তাদের মনোপলি টিকিটের দামের উপর যেরকম অ্যাকসেপ্টেবল নয়, আবার গভর্নমেন্ট হাত গুটিয়ে বসে থাকবে সেটাও অ্যাকসেপ্টেবল নয়। এখানে দাঁড়িয়ে বিকল্প গণপরিবহন চালুর জন্য এই প্রাইভেট ট্রান্সপোর্ট পথে নামাতেই হবে, তার একটা প্যাকেজ 6-7 মাসের জন্য অন্তত বের করা উচিত। যেভাবে প্রতিদিন বিকেলে মন্ত্রীমশাইরা প্যাকেজ বের করছেন বিকেল 4টে হলেই, আমি বলছি গণপরিবহনের ক্ষেত্রে দেশ জুড়ে এরকম একটা ভাবনা রাখা উচিত। একদমই। আমি এবার দ্বিতীয় আরেকটি কথা যেটা বিশ্বনাথবাবু বলেছেন, আমি সেটা নিয়ে আপনার কাছ থেকে একটু জানতে যাবো, যে ভাড়ার কথাটা অত্যন্ত উল্লেখযোগ্য বিষয় উল্লেখ করেছেন, যে আয়ের পরিপ্রেক্ষিতে যদি আমি বিচার করি, তাহলে যিনি একটু বেশি আয় করেন তিনি একটু বেশি ভাড়া দিচ্ছেন, যিনি গরিব মানুষ তিনি কম ভাড়া দিচ্ছেন। এইভাবে কি সমাধান, মানে গণপরিবহনে এটা অ্যাপ্লাই করা পসিবল? এটা এখনো আইডিয়ালি বা থিওরিটিক্যালি যদি বলেন, এটার মধ্যে দ্বিমতের সুযোগ কম, কিন্তু এটা ইমপ্লিমেন্ট করা, এক্সিকিউট করার ক্ষেত্রে রীতিমতো একটা অসুবিধা হবে বলে আমার বিশ্বাস। ফলে যার অনেক টাকা আছে সে নিশ্চয়ই বেশি টাকা দিয়ে চড়তে পারে, এই আর্গুমেন্টটা যে কোনো বুদ্ধিমান লোক হচ্ছে অ্যাকসেপ্ট করবেন। যার কম টাকা আছে তাকে কম টাকায় গাড়ি চড়তে দিতে পারলে সবচেয়ে সুবিধা হয়, কিন্তু এটার অপারেটিভ পার্টটা ইজ ভেরি ডিফিকাল্ট। এটা শুধু বাসে। তাহলে বিশ্বনাথ, আমি আপনার কাছে কোনো সলিউশন আছে এটার, মানে ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে যেটা পার্থপ্রতিমদা বলছেন? শোনো, ইতিমধ্যেই তুমি যদি এসএসকেএম হাসপাতাল বা সরকারি যে কোনো কলকাতায় হাসপাতালে যাও, তাহলে কেমন করে বিনা পয়সা চিকিৎসাটা হয় তোমাকে পরিষ্কার বলে দেয় যে বিপিএল এর যে কার্ড, সেই কার্ডটা নিয়ে আসবেন। সেই কার্ডের উপর ভিত্তি করে কিন্তু তুমি বিভিন্ন সার্ভিসগুলো পাও। আমি মনে করি তারপরেও কিছু লোক এক্সক্লুড হতে পারে, আরো প্রয়োজনীয় মানুষ থাকতে পারে। তাহলে আমার তো পুরসভা আছে, পঞ্চায়েত আছে, লোকাল অ্যাডমিনিস্ট্রেশন আছে, তারা যাদের প্রয়োজন এই ধরনের কম ফেয়ারে যাওয়ার খুবই প্রয়োজন, মানে এক্সিস্টিং ফেয়ারে যাওয়ার প্রয়োজন, তাদেরকে প্রয়োজনে দেওয়া যেতে পারে, টিকিট দেওয়া যেতে পারে। মানে আমি বলছি, মানে খুব পরিষ্কার করে বললে, যদি বিপিএল তালিকার পরেও যদি কোনো গ্যাপ থেকে থাকে, তাহলে সেটা লোকাল অথরিটির মাধ্যমে সেই স্লিপ সার্ভিস দেওয়া সম্ভব, স্লিপ ইস্যু করা সম্ভব। ফলে এটা কোনো খুব একটা বড় ম্যাটার নয়, আমার মতে। আচ্ছা, তোমাকে সিদ্ধান্তটা নিতে হবে। আচ্ছা, মানে সেক্ষেত্রে বিকল্পটা দেখতে পাওয়া যাচ্ছে বেসরকারি বাসই কোথাও একটা। হ্যাঁ বলুন পার্থবাবু, বলুন। না, হ্যাঁ, আমি একটা অসুবিধা হবে যে ভাড়াটা প্রস্তাবিত হয়েছিল, আমি শুনে আটকে উঠেছিলাম 25 টাকা 30 টাকা, অর্থাৎ যেটা 8 টাকা ছিল প্রায় 25 টাকা 30 টাকা রেঞ্জে। তাহলে এই যে 30 টাকা দিয়ে যাতায়াত করা, এটা বিপিএল তো ছেড়ে দিন, বিপিএল এর একটা উপরের দিকেও যে অংশের মানুষ থাকে, অর্থাৎ মোর দ্যান দ্যাট, একদমই আপনি যেটা বলছেন আমরা সেই গ্রাফিক্যাল প্রেজেন্টেশনটা তুলে ধরেছি যে কি প্রস্তাবিত ভাড়ার কথা বলা হয়েছিল। হ্যাঁ,
এটা শুধু বিপিএল এর প্রশ্ন না, বিপিএল এর ওপরের অংশেও পারবে না। ঠিকই। অতএব তাহলে দেখতে পাওয়া যাচ্ছে কোথাও একটা নির্ভরতা গিয়ে পড়ছে সেই বেসরকারি পরিবহনের উপরই, বেসরকারি বাসের উপরই। যাত্রীরা অভিযোগ করেছেন আজকে সকাল থেকে, সে ছবি আমাদের কাছে এসছে, তাদের অভিযোগও আমাদের কাছে এসছে। কি বলেছেন একবার শোনাবো আপনাদের। সরকারি বাস সাথে সাথে বেসরকারি বাস চলা দরকার, নাইলে মানুষের যে ভিড়ের যে সমস্যাটা এটা কিন্তু দুর্ভোগটা যাবে না। তা না হলে গাদাগাদি করে ওই সেই আমাদের যার জন্য যে এই করোনা ভাইরাসের যে সমস্যাটা সেটা তোমার সে তো কোনো লাভই নেই, সে তো ভিড় হয়ে গেল একটা সরকারি বাসের মধ্যে। বেসরকারি বাস চলা দরকার। বাস ভাড়ার যে ব্যাপারটা সেটা রাজ্য সরকার ঠিক করবে, মানে কত হওয়া উচিত সেটা তো আমাদের বিষয় না, কিন্তু বেসরকারি বাস নামা খুব দরকার। সকাল থেকে যে পরিমাণে বাস দরকার বাস তো নেই, বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাস পাওয়া যাচ্ছে না। তা আমরা চাই সরকারি বাসও চলুক, বেসরকারি বাসও চলুক, সরকার বসে মধ্যস্থতা করুক, করে এদেরকে যেইভাবে হোক চালাক, সাধারণ মানুষের যেন সুবিধাটা হয়। সমস্যা খুবই হচ্ছে, কারণ আমাদের ওখান থেকে মানে প্রাইভেট বাস তো চলছেই না, সরকারি বাস আর 20 জনের বেশি তো নিচ্ছে না, তো অবভিয়াসলি অনেকটা ওয়েট করতে হচ্ছে। আর প্রাইভেট বাস মানে সরকারি বাসও খুব কম চলছে, তো সেখানে যদি প্রাইভেট বাস একটু নামায় রাস্তায় তো আমাদের সুবিধা হয়। হ্যাঁ, একদম দরকার, একদম দরকার। কারণ বাস স্ট্যান্ড ছাড়া মোটামুটি বাসে সিট পাওয়া যাবে না, কিছুই পাওয়া যাবে না। শুনছি তো 20 জনের বেশি অ্যালাউ করবে না নাকি। প্রাইভেট বাসটা দরকারি। যাত্রীরা কি চাইছেন আমরা অবশ্যই শুনলাম। আমাদের হাতে সময় একদম কম। বিশ্বনাথ দা, আমি একদম সংক্ষেপে জানতে চাইবো সলিউশনটা কি তাহলে? না, আমি তোমাকে খুব পরিষ্কার বলছি, যে প্রস্তাবিত ভাড়া তুমি দেখাচ্ছ সেটা নেগোসিয়েট করতে বাস ওনার্স অ্যাসোসিয়েশন রাজি আছে, অর্থাৎ মালিক পক্ষ রাজি আছে যে নেগোসিয়েশন কি হবে। কিন্তু তুমি যদি একেবারে মনে করো যে 20 জন যাত্রীকে নিতে হবে পুরনো ভাড়া দিয়ে, তাই সেটা সম্ভব নয়। ফলে রাজ্য সরকারকে কিন্তু মানে স্ট্যান্ড স্টিল পজিশন ভাঙতে হবে। আর এটা কোনো বন্ধের বিরোধীরা বন্ধ ডাকেনি যে বলে দিলাম সরকারি বাস নামিয়ে দিব, আদতেও বাস্তবে সম্ভব নয়। জনসংখ্যার নিরিখে সরকারি বাস সেই পরিমাণে নেই, এটাকে মেনেই কিন্তু মানে প্রাইভেট সংস্থাগুলোকে নামাতেই হবে। পার্থপ্রতিম বাবু, আমি আপনার কাছে একটু জানতে চাই। বিশ্বনাথ, আমি সময় কম, ওই জন্য একটু বিরত করলাম। পার্থপ্রতিম বাবু, আপনার কি মনে হয় সলিউশনটা কি? সলিউশন খোঁজার আগে প্রবলেমটার একবার বোঝা দরকার যে লকডাউনের আগে মানুষ যে অবস্থায় ছিল, আর লকডাউন যেদিন ওপেন হচ্ছে, বাই দিস টাইম 40% বেশি মানুষ কাজ হারাতে চলেছেন। ফলে আমরা আলোচনা করছিলাম না যে বিপিএল কিনা, আসলে অনেক নতুন মানুষ এই বিপিএল তালিকায় ঢুকতে চলেছেন লকডাউন পরবর্তী সিচুয়েশনে আগামী 6 মাসে। ফলে এরকম জায়গায় যখন মানুষের ইনকাম ফল করছে, সেখানে দাঁড়িয়ে হচ্ছে যে এই যে ফেয়ারের হাইক অ্যান্ড অ্যাবনর্মাল হাইক, সেটা কিছুতেই গ্রহণযোগ্য নয়। এবং এখানে উচিত সরকার মানেই তো আমি বলছি একটা ওয়েলফেয়ার স্টেটের কনসেপ্ট থেকে যদি ভাবা যায় যে সরকারের কাজই হচ্ছে যে এই ক্রিটিক্যাল সিচুয়েশনে মানুষের পাশে দাঁড়ানো এবং মানুষের গণপরিবহনের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করা। এবং সেখানে এটা ঠিক আমি মনে করি যে তিন গুণ কম যাত্রী নিয়ে নিশ্চয়ই একই ভাড়ায় চালানো সম্ভব নয়, কিন্তু এরা ভাড়া যেভাবে প্রস্তাব করেছিলেন যেন 25-এর পর 30, 30-এর পর 35, ভারতবর্ষে 5 টাকার তলায় কোনো কারেন্সি খুঁজে পাওয়া যাচ্ছে না। অর্থাৎ এভাবে হচ্ছে যে ভাড়া 5 টাকা করে লাফে লাফে বেড়েছিল, which was absolutely unscientific and whimsical। আমি বলছি যে সরকারের মন দেওয়া উচিত, নেগোশিয়েট করা উচিত সব পক্ষকে বসিয়ে, এবং আসলে যাতে এই সমাধান একটা বেরিয়ে আসে। নিশ্চয়ই। অনেক ধন্যবাদ অধ্যাপক বিশ্বাস এবং অধ্যাপক চক্রবর্তী আপনাদের দুজনকে।